ক্লিকের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে। পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে হীরা মানিক জলে, তৃতীয় পর্ব। এর আগে শুনেছেন সুশীল কলকাতায় ডাক্তারি পড়তে এসে দেখল ক্লাস আরম্ভ হতে এখনো মাস চারেক দেরি। সন্ধেবেলা গড়ের মাঠে তার সঙ্গে জামাতুল্লাহ খালাসির আলাপ হয়। 10 বছর ধরে সে জাহাজে কাজ করে বহু দেশ ঘুরেছে। তার নানান রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জামাতুল্লাহ এক আশ্চর্য দ্বীপে গিয়ে পড়ার কথা বলে। সে দ্বীপে ঘন জঙ্গল, বড় বড় বন মানুষ, এক বহু প্রাচীন মন্দির আর দেবদেবীর মূর্তি দেখতে পাওয়ার কথাও সে জানায়। তার বর্ণনা শুনে সুশীল বুঝতে পারে সে সুমাত্রা কিংবা বর্ণীয় দ্বীপে গিয়ে পড়েছিল। জামাতুল্লাহ আরো বলে, ম্যানিলাতে তার সঙ্গে দেখা হয়েছিল এক মুমূর্ষু ভারতীয়র সঙ্গে। লোকটির নাম নটরাজন। তার বাড়ি ত্রিবন্দ্রম শহরের কাছে কাটিউপ্পা গ্রামে। মৃত্যুর আগে সে একখানা ম্যাপ আর একখানা পদ্মরাগ মণি জামাতুল্লাহর হাতে তুলে দিয়ে যায়। তাতে নাকি রয়েছে গুপ্তধনের হদিশ। জামাতুল্লাহ যেন সেইগুলো কাটিউপ্পা শহরে তার ছেলেকে পৌঁছে দেয়, এই তার অনুরোধ। এরপর শুনুন তৃতীয় পর্ব। নটরাজন এই পর্যন্ত বলে চোখ বুঝল। ওর কথা বলার শক্তি হারিয়ে গিয়েছিল। চীনা দোকানদারের ইশারায় আমি রোগীর ঘর থেকে বেরিয়ে এলাম বাবুজি। সুশীল এক মনে জামাতুল্লাহর বিবরণ শুনছিল। তারপর বাবুজি, যখন ঘর থেকে বেরিয়ে এলাম, নটরাজন বাঁচলো কি মারা গেল সেদিকে কোনো খেয়াল করিনি। আমার মাথা তখন ঘুরছে। ব্যাগ খুলে দেখলাম কতগুলো পুরনো কাগজ আর ম্যাপখানা ছাড়া কিছুই নেই। পদ্মরাগ মণিটা নেড়ে চেড়ে দেখে কিছুই বুঝলাম না। ওসব জিনিসের আমরা কি বুঝি বলুন? কিন্তু তখন আমার আরেকটা বড় কথা মনে হয়েছে। নটরাজন যখন ওর গল্প করছিল, আমার মনে পড়ল 7 বছর আগের সেই ঘটনা, জাহাজে সেই কলেরা হওয়া, আমার জাহাজ থেকে পালানো, বন জঙ্গলের মধ্যে সেই বিম্ভমুনির দেশের মধ্যে গিয়ে পড়া। বুঝতে পারছেন বাবুজি? খুব বুঝেছি, বলে যাও। আমার মনে হলো আমি সেখানে গিয়ে পড়েছিলাম বাবু, ঘুরতে ঘুরতে। সেই পুরনো শহর আমি দেখেছি বাবু। নটরাজন যা বার করতে পারেনি, আমি সেখানে একটা গোটা দিন কাটিয়েছি বাবু। এই জায়গা সুলুসির ধারে, তাও আমি জানি বাবু। যদিও ঠিক বলতে পারবো না হয়তো, কিন্তু দূর থেকে দেখলে বোধহয় চিনব বাবু। ত্রিবাঙ্কুরের সেই গায়ে গেলে না? প্রথমে আমার লোভ হয়েছিল বাবুজি, খুব লোভ। খোঁজ নিয়ে দেখলাম পদ্মরাগ মণিটার দাম প্রায় 1500 টাকা। তাছাড়া আরো লোভ হলো। ভাবলাম নটরাজনের ছেলেকে ম্যাপ দেবার কি দরকার? এই ম্যাপ নিয়ে তো আমি সেই জায়গাটা খুঁজে বার করতে পারি। বিশেষ করে একবার যখন সেখানে আমি গিয়েছিলাম। কিন্তু 3-4 দিন ভাবার পরে মনে হলো বাবুজি, মরবার আগে বিশ্বাস করে নটরাজন আমার হাতে ওর জিনিসগুলো দিয়েছে, তার ছেলেকে দেওয়ার জন্য দিয়ে গেছে। কিন্তু এখন যদি না দিই, তবে নটরাজনের ভূত আমার পেছনে লেগে থাকবে, হয়তোবা মেরেও ফেলতে পারে বাবু। তাই খানিকটা ইচ্ছেতে আর খানিকটা অনিচ্ছাতে সেখানে যেতে আমাকে হলোই বাবুজি। কিন্তু সেখানে বড় মজার একটা ব্যাপার ঘটল বাবুজি। কিরকম? অনেক কষ্ট করে বেউয়া কাপ্পিয়াম নদীর ধারে সেই কেটিউপ্পা গাঁয়ে গিয়ে পৌঁছলাম। দেখলাম নটরাজন মিথ্যে বলেনি। নদীটা একেবারে ওর গ্রামের নিচে দিয়ে গিয়েছে। নিজের পকেট থেকে যাওয়ার খরচ করলাম।
গায়ে গিয়ে যাকেই জিজ্ঞেস করি কেউ নটরাজনের ছেলের খোঁজ দিতে পারে না। নটরাজনের কথাই অনেকের মনে নেই। দু একজন বুড়ো লোক বললে নটরাজনকে তারা চিনত। সে অনেক দিন আগে নিরুদ্দেশ হয়ে যায়। তার বউ ছেলেকে নিয়ে কোথায় চলে গেছে তারা কেউ তা জানে না। তারপর? মানে খানিকটা আনন্দ যে হলো না তা নয়। ছেলেকে যদি সন্ধান না করতে পারি তবে আমার দোষ কি বলুন? তবু একে ওকে জিজ্ঞেস করি। শেষকালে গায়ের কাছাড়িতে গিয়ে খোঁজ করলাম। তারা শুনে বললে অনেক দিন আগে নটরাজনের জায়গা জমি নিলাম করতে হয়েছিল খাজনা না দেওয়ার জন্য। নিলামের নোটিশ তারা পাঠিয়েছিল ত্রিবেন্দ্রাম শহরে। পেলে খুঁজে? ঠিকানা তো খুঁজে বার করলাম বাবুজি। ছোট্ট একটা কাঠের বাড়ি, নারকেল গাছের বাগান সামনে। শহরের মধ্যে বাড়িটা নয়, শহর থেকে মাইল খানেক দূরে। অনেক ডাকা ডাকির পর এক বুড়ি এসে দোর খুলে দিলে। মাথার সব চুল সাদা হয়ে গেছে বাবু, অথচ মুখ দেখে খুব বয়স হয়েছে বলে তো মনে হয় না। সে বুড়ি বললে আমি কাকে খুঁজছি। তো আমি বললাম নটরাজনের ছেলের সঙ্গে দেখা করতে এসেছি। বুড়ি আমার মুখের দিকে অবাক হয়েছে, বললে যে আমি এই নাম কোথায় শুনেছি, এই নাম তো কেউ জানে না। আমি তখন সব কথা বুড়িকে বললাম। শুনে জানেন বাবু, সেই বুড়ি কেঁদে ফেলল। তার ছেলে আজও নিরুদ্দেশ বাবু। তার বাপের মতো সেও বেরিয়ে গিয়েছে। আজ 3 বছর সে কোনো খবর পায়নি। তুমি কি করলে? এই কথা শুনে আমার বড় কষ্ট হলো বাবুজি। তো আমি সেখানে বুড়ির বাড়ি 7-8 দিন রইলাম। তাকে মা বলে ডাকি বাবু। বুড়িও আমার বড় যত্ন করতে লাগলো। বুড়ি বড় গরিব, ভাড়াটে ঘরে থাকে। তার ছেলে স্কুলে পড়তো। সে রাঁধুনিগিরি করে ছেলের পড়ার খরচ ও নিজেদের খরচ চালাতো। এখনো সে নারকেল তেলের গুদামের সেঠজিদের বাড়ি রাঁধে। কোনো রকমে একটা পেট চলে যায়। কিন্তু বাবুজি, ওই বুড়িকে পদ্মরাগ মণিটা কিন্তু আমি দেখাইনি। এত কষ্ট করে গিয়ে ওটার বেলায় ফাঁকি দিলে? আরে বাবু, ওই যে নটরাজন বলেছিল না যে পদ্মরাগ মণিটার গায়ে একটা আগ যোগ আছে, যার থেকে হিরে জহরতের হদিশ পাওয়া যাবে। তো ওই কারণেই বাবু আমি ওই পদ্মরাগ মণিটা দিইনি, আমার কাছে রেখে দিয়েছি। ভাবলাম এই যে নটরাজনের ছেলে লাপতা, আর ম্যাপ দেখে সুলুসি যাওয়া এ তো বুড়ির দ্বারা সম্ভব নয়। আর সেই দ্বীপের মধ্যে লুকোনো শহর খুঁজে বার করা এও সম্ভব নয়। যদি ওকে দিই ওগুলো এখানে পড়ে নষ্ট হবে। তার চেয়ে যদি আমি নিই বাবু, হয়তো চেষ্টা করলে একদিন না একদিন আমি সেখানে পৌঁছতেও পারি। যদি হিরে জহরত পাই, বুড়িকে আমি ভালোভাবে খোরপোশ দিয়ে রাখবো বাবু। কিন্তু যদি মণিখানা দিয়ে দিই তবে তো হদিশটা হাত ছাড়া হয়ে গেল না। বুড়ি এখনই ওটা বিক্রি করবে। যে কিনবে সে হয়তো মণির গায়ের ওই আঁক জোকের কোনো মানেই বুঝবে না। লোহার সিন্ধুকে আটকা থাকবে জিনিসটা, তাতে কারোর কোনো উপকার নেই। কি বলেন আপনি? তোমার যুক্তি মন্দ নয়, তবে আমার কি মনে হয় জানো? কি মনে হয় বাবুজি? জিনিসটা দেওয়াই তোমার উচিত ছিল। যাদের জিনিস তারা সেটা নিয়ে যা খুশি করুক না কেন, তোমার ওপর তো শুধু পৌঁছে দেওয়ার ভার, আর সেটা তুমি নিজের কাছে রাখলে। हाँ बाबूजी, ये देखिए, এ আমার কাছেই আছে। আসুন আসুন, ওই আলোর কাছে আসুন। ও বাবা, এ তো অনেক পুরনো। বাহ, দারুণ তো। সুশীল আলোর নিচে গিয়ে ওর প্রসারিত হাতের পাতার ওপর প্রায় ঝুঁকে পড়ল। বাহ, মস্ত একখানা পাথর, একটু চ্যাপ্টা গড়নের।
উজ্জ্বল সবুজ রঙের, তার উপর খোদাই কাজ করা। সুশীল ওর হাত থেকে শিলমোহরটা নিয়ে উল্টে পাল্টে দেখলে খোদাই কাজ করা এত বড় পাথর সে কখনো দেখেনি। শিলমোহরের মধ্যে চেয়ে সে অবাক হয়ে গেল। বড় একটা ওঙ্কারের ওঁর লেজ জড়িয়ে জড়িয়ে পাকিয়েছে একটা বটগাছ কিংবা অন্য কোনো গাছকে। তারপর সে আরো ভালো করে চেয়ে দেখলে আসলে ওটা ওঙ্কার নয়, যদিও সেরকমই দেখাচ্ছে বটে। কোনো নাগ দেবতার মূর্তি হওয়াও বিচিত্র নয়। ত্রিভুজাকৃতি কি একটা আঁকা রয়েছে ছবির বাঁ দিকে। কোনো নাম বা সন্তারিক কিছুই নেই। কিছু বুঝলেন বাবু? না, তবে হিন্দু ধর্মের সঙ্গে এই জিনিসের সম্পর্ক আছে বলে মনে হলো। আচ্ছা জামাতুল্লাহ, এই 1,500 টাকার জিনিসটা তুমি যে বড় বিক্রি করে ফেলোনি এতদিন? ওই যে বাবু নটরাজন বলেছিল না, এই খোদাই করা আগজোকের মধ্যে আসল মালের হদিশ পাওয়া যাবে। সেই লোভেই একে হাতছাড়া করে ফেলেনি বাবু। নটরাজনের স্ত্রী কোথায়? ও তাকে কেটিউপ্পা গায়ে পাঠিয়ে দিয়েছি বাবু। মাসে মাসে টাকা পাঠাই। শহরে খরচ বেশি, গায়ে খরচ কম, আর ঘর ভাড়া তো লাগে না। সেদিনও 5 টাকা ডাকে পাঠিয়েছি। এখন চাকরি নেই, নিজের পেটই চলে না বাবু। আর ওই কাগজপত্র আর ম্যাপগুলো, সেগুলো কি করলে? ওই নটরাজনের বিবি, তাকে তো আমি মা বলি। ওই তো আপনাকে বললাম তখন, ও সেখানে তার কাছেই আছে, সঙ্গে নিয়ে বেড়াই নে বাবু। দামি দরকারি জিনিস আমার কাছে থাকলে হারিয়ে যেতে পারে। সে বুড়ি তার বেতের পেটরায় তুলে রেখে দিয়েছে, যখন দরকার হবে নিয়ে আসবো গিয়ে। আচ্ছা, এসব কত বছরের কথা হলো? বেশি দিনের নয় বাবু। বুড়ির সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল 2 বছর আগে। আচ্ছা শোনো জামাতুল্লাহ, তোমাকে একটা পরামর্শ দিই। এই মানিকখানা বিক্রি করে তুমি টাকাটা নটরাজনের স্ত্রীকে দাওগে, তার জীবনটা একটু ভালোভাবে কাটবে। 1,500 টাকা হাতে পেলে সে খুব খুশি হবে। তাছাড়া জিনিসটা তো ধর্ম তো দেখতে গেলে তাদেরই, তোমার নিজের কাছে রাখা মানে সেটা চুরি করা বোঝায়। কিন্তু বাবু, তাহলে হাদিস চলে যাবে যে। আরে না না, যাবে না। দেখো, প্যারিস প্লাস্টারের ছাঁচে ওটা তুলে নিলেই হবে। ওই ছবিটার সঙ্গে তোমার সম্পর্ক। মানিকখানা যার জিনিস তাকে দাও ফিরিয়ে। তুমি যখন মা বলে ডাকো তাকে, তার আশীর্বাদটাও তো দরকার তোমার, বলো? আর মানিকখানা যদি বুড়ি বিক্রিও করে, যে কিনবে না সে ওর ওই খোদাই করা ছবিটার কোনো মানে করতে পারবে না, তার কোনো কাজেই লাগবে না। ও আচ্ছা, বেশ বাবুজি, তাহলে আপনি কাজটা করিয়ে দিন না বাবু। আচ্ছা শোনো, তাহলে কাল তুমি এটা সঙ্গে করে নিয়ে আমার সঙ্গে ঠিক এখানেই দেখা করো। আমার একজন চেনা লোক আছে, সেই সব কাজ করে, তাকে দিয়েই করিয়ে দেবো। রাত হয়ে গিয়েছিল। সুশীল মাঠ থেকে ফিরতে ফিরতে কত কথাই ভাবলে। তার মাথার মধ্যে যেন কেমন করছে। এ যেন আরব্য উপন্যাসের কাহিনীর মতোই অদ্ভুত। এমনভাবে গড়ের মাঠে বেড়াতে বেড়াতে একজন লস্করের সঙ্গে যে দেখা হবে, সে তাকে এমন একটি আজগুবি গল্প বলে যাবে, এ কখনো সে ভেবেছিল? গল্পটা আগাগোড়া গাঁজাখুরি বলে সে উড়িয়েও দিতে পারত, যদি ওই ছুনির শিলমোহরখানা সে নিজের চোখে না দেখত। লোকটার গল্প যে সত্যি তা ওই পাথরখানা থেকে বোঝা যাচ্ছে। সন তারিখ ও জায়গা মিলিয়ে এমনভাবে সে গল্প বলে গেল, যা অবিশ্বাস করা শক্ত। সুশীলকে শেষের দিকে যে প্রশ্নটা করেছিল, অর্থাৎ কতদিন আগে বুড়ির সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল, সেটা শুধু সময় সম্বন্ধে তাকে জেরা করা মাত্র। বাড়ি ফিরে সুশীলের সঙ্গে সনদের দেখা হলো। বুঝলি সনত, এই কলকাতা শহরেই অনেক মজা ঘটে যায় দেখছি। কি দাদা? সে একটা অদ্ভুত গল্প।
যদি বলবার দরকার বুঝি তবে বলবো। পরদিন গড়ের মাঠে আবার সে নির্দিষ্ট জায়গাটিতে বসে রইল। একটু পরে জামাতুল্লাহ খালাসি এসে ওর পাশে নিঃশব্দে বসে পড়ল। আমার কথাটা নিয়ে কিছু ভাবলেন বাবুজি? হ্যাঁ, চলো আমার সঙ্গে, একটা ছাঁচ তোমাকে করিয়ে দিই। সঙ্গে এনেছো ওটা? হ্যাঁ বাবুজি, দেখুন আমি ভিক্ষে করে খাচ্ছি আজ 2 মাস, তবু এত বড় দামি পাথরটা বিক্রি করিনি, শুধু বড় একটা লাভের আশায় বাবু। কিন্তু যত দিন যাচ্ছে তত আমার মনে হচ্ছে নসিব আমার খারাপ। নইলে জামাতুল্লাহ, তুমি লেখাপড়া না করলেও তোমার কিন্তু খুব বুদ্ধি আছে। একা তুমি কিছু করতে পারবে না সেটা ভালোই বোঝো। এ কাছে টাকা চাই, লোক চাই, জাহাজ চাই, অনেক টাকার খেলা সেসব। তোমার তো অত টাকা নেই, কেন মিছে নটরাজনের স্ত্রীর পাওনা জিনিস থেকে তাকে বঞ্চিত করবে? 2-1 দিনের মধ্যেই প্যারিস প্লাস্টারের ছাঁচটা হয়ে গেল। সুশীল প্রাচীন ধনী বংশের সন্তান, ওর ছাঁচ যে গড়িয়ে দিলে সে ভাবলে ওদের পূর্বপুরুষের সম্পত্তি এটা। ফেরত দেওয়ার সময় যখন সুশীলের সঙ্গে তার দেখা হলো, এটা আমার এক বন্ধুকে একবার দেখতে দেবে? কেন বলো তো? আমার সে বন্ধু মিউজিয়ামে কাজ করে, পণ্ডিত লোক। যদি গভর্নমেন্টের তরফ থেকে এটা কিনে নেওয়া হয়, তাই বলছি আর কি। বেশ, তাকে তোমার স্টুডিওতে নিয়ে এসো কাল। পরদিন জামাতুল্লাহকে নিয়ে সুশীল বন্ধু স্টুডিওতে গিয়ে দেখল একজন সৌম্যদর্শন ভদ্রলোক তার বন্ধুর সঙ্গে সেখানে বসে আছেন। হেই যে সুশীল, এসো এসো। ইনি এসে অনেকক্ষণ বসে আছেন। আলাপ করিয়ে দিই, ডক্টর রজনীকান্ত বসু, MA PhD, মিউজিয়ামে সম্প্রতি চাকরিতে ঢুকেছেন। নমস্কার। নমস্কার। কিছুক্ষণ পরে ডক্টর বসু পদ্মরাগের শিলমোহরের ওপর ঝুঁকে পড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করতে করতে বিস্ময়ে হতবাক হয়ে গিয়ে বললেন, এই জিনিসটা আপনি পেলেন কোথায়? ওটা ওদের বংশের জিনিস, ওরা পল্লীগ্রামের প্রাচীন ধনী বংশ। ডক্টর বসু সন্দিগ্ধ হয়ে পড়লেন। না, কিন্তু এ তো অনেক পুরনো জিনিস। এ আপনারা পেয়েছিলেন কোথায়? তার ইতিহাস কিছু জানেন? যদি বলতে বাধা না থাকে। না ডক্টর বসু, আমি এ সম্বন্ধে কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনি কি আন্দাজ করছেন? এই যে এখানে দেখছেন শিলমোহরের উপর এই চিহ্ন আমি নিজে কখনো দেখিনি, তবে এ ধরনের পাথরের উপর শিলমোহর ওঙ্কার ফাটে পাওয়া গেছে ফরাসি ইন্দোচীনের জঙ্গলের মধ্যে, বহু পুরনো নগরের ধ্বংসস্তূপে। এর সময় নির্দিষ্ট হয়েছে মোটামুটি খ্রিস্টীয় 13শ শতাব্দী। আমাদের মিউজিয়ামেও আছে। আপনার এটা আরো পুরনো। আমি একে নির্ভয়ে 9ম শতাব্দীতে ফেলে দিতে পারি, কিংবা হয়তো তারও আগে। আপনার তাই মনে হয়? নিশ্চয়ই, না হলে বলতাম না আপনাকে। সেজন্যই আপনাকে জিজ্ঞেস করছি, আপনার পূর্বপুরুষরা এই জিনিস পেলেন কি করে? এ হলো সমুদ্র পারের জিনিস। এই শিলমোহরের পেছনে রয়েছে অজানা সমুদ্রে পাড়ি দেওয়ার দুর্দান্ত সাহস, দুর্জয় বিক্রম, যুদ্ধ, রক্তপাত। ভারতবাসী যেদিন সমুদ্রের ওপারে বিদেশি উপনিবেশ স্থাপন করেছিল, সেই সব দিনের ইতিহাস এই শিলমোহরের সঙ্গে জড়ানো। তাই জিজ্ঞেস করছি, এটা আপনারা পেলেন কি করে? ওখান থেকে বেরিয়ে আসবার সময়ে সুশীলের মনে টাকার স্বপ্ন ছিল না, সুদূরের দুঃসাহসিক অভিযানের স্বপ্ন ছিল। অত বড় পদ্মরাগ মণিখানার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সে এমন একদিনের স্বপ্ন দেখতে লাগল যা প্রত্যেক ভারতবাসীর আত্মসম্মানকে জাগিয়ে তোলে, তরুণদের প্রাণে নতুন আশা আর আনন্দের সংবাদ বয়ে আনে। তবু সুশীলের মনে যে ছবিটা ফুটে উঠল তা আদৌ স্পষ্ট নয়, সবই ধোঁয়া ধোঁয়া। সুশীল ইতিহাসের ছাত্র নয়। ডক্টর বসুর শেষ কথা কটির সঙ্গে যেন এক অদ্ভুত বৈজ্ঞানিক শক্তি মেশানো ছিল। তার চোখের সামনে
প্রাচীনকালের সুদীর্ঘ অলিন্দ বেয়ে তলোয়ার হাতে বর্মে চর্মে সুসজ্জিত বীরের দল সারি সারি চলেছে। মৃত্যুকে তারা ভয় করে না। অজানা সমুদ্র পথে তাদের বিজয় অভিযান ভাবিকালের অসহায় ও অকর্মণ্য সন্তানদের শিরায় শিরায় নতুন রক্তের আলোড়ন এনে দেয়। কোথায় সে পড়ে আছে পাড়াগাঁয়ে, তাদেরই পূর্বপুরুষ একদিন যে তলোয়ার হাতে সপ্ত সমুদ্রে পাড়ি জমিয়েছিল, সে তো তাদেরই স্বজাতি স্বদেশবাসী। তবু সে থাকবে দিব্যি আরামে তাকিয়া ঠেস দিয়ে শুয়ে, তেলে জলে দাঁতখানি চালের ভাত আর মাছের ঝোলে কোনো রকমে পৈতৃক বাঙালি প্রাণটুকু বজায় রেখে চলবে। চিরকাল হয়তো এমনি কেটে যাবে তার। পুরনো চণ্ডীমণ্ডপে বসে তামাক টেনে আর পালাপার্বণে গ্রাম্য লোকজনের পাতে দুই মন্ডা দিয়ে হাততালি অর্জন করবার প্রাণপণ চেষ্টায় মশগুল হয়ে। তারপর আছে মামলা মোকদ্দমার তদারক করতে কোর্টে ছুটোছুটি, ডিক্রি নালিশ কিস্তিবন্দি সইমোহরের নকল সমনজারি। উফ, ভাবলে তার গা কেমন করে। শেষ বয়সে যখন স্বর্গীয় পিতৃদেবের স্মৃতিরক্ষা কল্পে জেলা বোর্ডের হাতে টাকা দেবে, তখন হয়তো সে পাবে রায় সাহেব বা রায় বাহাদুর খেতাব। সে দুনিয়া দেখবে না, এমনভাবে বলদের মতো ঘানির চারধারে ঘুরে তার জীবন কাটবে। রাত্রে তার সাথে সনতের দেখা হলো। আচ্ছা সনত, তোর সাহস আছে? কেন দাদা? ধর আমি যদি বিদেশে বেরোই, আমার সঙ্গে যাবি? এক্ষুনি যদি নিয়ে যাও। অনেক দূরে হলো? যেখানে বলো। তোর বাড়ির জন্য মন কেমন করবে না? আমি পুরুষ মানুষ না দাদা, ও কথা ওঠেই না। আচ্ছা, এমনি জিজ্ঞেস করছি। পরদিন সে চলে গেল ইম্পেরিয়াল লাইব্রেরিতে। সেখানে গিয়ে পড়ল পুরনো দিনের বৃহত্তর ভারতের ইতিহাস, বিজয় সিংহের সিংহল বিজয়ের কাহিনী, চম্পা রাজ্যের কথা, সুদূর সমুদ্র পারের ভারতীয় উপনিবেশ চম্পা। ভারতবাসী তলোয়ারের তীক্ষ্ণাগ্র ভাগ দিয়ে যে দেশের মাটি পাথরের গায়ে নাগরাজ বাসুকী, শিব পার্বতী ও বিষ্ণুমূর্তি অমর করে রেখেছে। কোনোদিন এসব কথা সে জানতেও পারত না। এত বড় ছবি তার মনে কোনোদিন জাগত না। যদি দৈবক্রমে জামাতুল্লাহ খালাসি সেদিন তার পাশে এসে বসে দেশলাই না চাইত। পড়ার টেবিলে বসে বসেই সুশীলের হাসি পেল কথাটা ভেবে। ইম্পেরিয়াল লাইব্রেরি থেকে বেরিয়েই জামাতুল্লাহ খালাসির সঙ্গে দেখা করতে গেল। মাঠের মধ্যে নির্দিষ্ট জায়গাটিতে সে বসে আছে। এই যে বাবু এসে গিয়েছেন। কাল রাতে এক ঘটনা ঘটে গিয়েছে। কি হয়েছে? সে এক আজগুবি কাণ্ড বাবু। কি কাণ্ড? আপনার সেই বন্ধুর বাড়ি থেকে পাথরখানা নিয়ে কাল ফিরছি বাবু। মেটেবুর্জের কাছে ছোট মোল্লাখালি বলে যে বস্তি, সেই বস্তির কাছে আমার এক দোস্ত থাকে। ভাবলাম চা খেয়ে যাই। সেখানে একেবারে মানুষজন নেই, ফাঁকা মাঠ, সিকি মাইল দূরে ছোট মোল্লাখালি বস্তি। হঠাৎ বাবু আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। কে যেন আমার গলা দুহাত দিয়ে চেপে ধরে আমায় মেরে ফেলবার চেষ্টা করছে। আমি তো চেঁচিয়ে উঠে তাকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু মাঠের মধ্যে চিৎপাত হয়ে পড়ে গেলাম। আর পেছনে সে সময় পায়ের শব্দ শুনলাম যেন। পাথরটা ঠিক আছে তো? শুনুন বাবু, তারপর আমি এমন ঘটনা কখনো দেখিনি। চিৎপাত হয়ে পড়ে আর আমার জ্ঞান নেই। যখন জ্ঞান হলো তখন দেখি আমার চারিপাশে 2-3 জন লোক দাঁড়িয়ে। তারা কেউ পানি এনে আমার চোখে মুখে দিচ্ছে, কেউ গামছা নেড়ে বাতাস করছে। আমার দোস্তের নাম বলতে তারা আমায় ছোট মোল্লাখালি নিয়ে গেল তার বাড়িতে। সেখানে গিয়ে যখন আমার হুঁশ বেশ ভালো মতো ফিরে এলো, আমি পকেটে হাত দিয়ে দেখি পাথরখানা নেই বাবুজি। কি বলো, নেই? গেল সেখানা? শুনুন বাবু আজগুবি কাণ্ড।
পাথর নেই দেখে তো আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। আর দোস্তের বাড়ি তো শোর মেচে গেল পুরো। কত লোক দেখতে এলো আমায়। আমার দোস্ত কতবার মুখে চোখে পানি দিয়ে ডাক্তার ডেকে তারপর আমায় চাঙ্গা করলে। আমি সেই রাত্রেই বাড়ি চলে গেলাম। তারপর? আচ্ছা বাবু, আপনি একটা কথা বলুন তো, আমি কাল আপনার দোস্তের কাছে দেখাতে গিয়েছিলাম কি নিয়ে? যে ছাঁচ তৈরি হয়েছিল তাই নিয়ে, না আসল পাথরখানা নিয়ে? ডক্টর বসুর কাছে তো তুমি আসল পাথরখানা নিয়ে গেছিলে। হ্যাঁ, মতলব ছাঁচখানা নিয়ে যায়নি, ঠিক তো? কিন্তু বাবু, বাড়ি ফিরে দেখি আসল পাথরখানা পকেটে রয়েছে আর ছাঁচখানা নেই। এটা কোনো আজগুবি কাণ্ড হলো না জামাতুল্লাহ। শোনো, তুমি তো দুখানায় নিয়ে গেছিলে। যে তোমার গলা টিপেছিল সে ছাঁচখানাকে ভুল করে নিয়ে গেছে, আসলখানা তোমার পকেটেই রয়ে গিয়েছিল। আচ্ছা, তুমি কোন পকেটে কোনটা রেখেছিলে সেটা মনে আছে? আরে বাবু, আমি ছাঁচটা নিয়েই যাইনি। আমি বলছি শোনো, তুমি ভুলে দুটোই নিয়ে গেছিলে। কিন্তু এটা থেকে আমাদের সাবধান হতে হবে। কেউ আমাদের পাথরের খবর পেয়েছে। কলকাতা গুন্ডা বদমাইশের জায়গা। আমরা এই কদিন ধরে এখানে ওখানে পাথরের কথা বলেছি, তখন সাবধান হয়নি। এখানেও শুনতে পারে। আচ্ছা, সেদিন ডক্টর বসুর ওখানে দুটো আরদালি দাঁড়িয়েছিল। আমার তো সন্দেহ হচ্ছে তাদের মধ্যেও কেউ শুনতে পারে। যাক, ভালো হয়েছে যে আসলখানা চুরি যায়নি। আচ্ছা, আজ তোমার সঙ্গে নেই তো সেখানে? না না বাবু, আমি কি আর তেমনি উজবুক? লোক লেগেছে আমাদের পেছনে। খুব সাবধানে চলাফেরা করবে জামাতুল্লাহ। বাবু, লোক লেগে আমায় হঠাৎ কিছু করতে পারবে না। সারা দুনিয়া ঘুরে বেরিয়েছি, কত বদমাস লোকের সঙ্গে কারবার করেছি। এই যে হাত দুটো দেখছেন বাবু, এ দুটো ঠিক থাকলে এর সামনে কেউ এগোতে পারবে না। আমার ওপর খোদার দোয়া আছে বাবু। সুশীল একবার চারিদিকে চেয়ে দেখল কোনো দিকে কোনো লোক নেই। তারপর জামাতুল্লাহকে চুপি চুপি বলল, এসব কথা এখন নয়। আচ্ছা, তুমি আমার সঙ্গে যেতে পারবে? কোথায় বাবুজি? আমার বাড়িতে। সেখানে ঘরের মধ্যে বসে সব কথা হবে এখন। জামাতুল্লাহকে নিয়ে সুশীল তাদের বাড়িতে এলো। আসার পথে কোনো অঘটন ঘটল না। তাই দেখে সুশীলের মন থেকে ভয় আর বিপদের আশঙ্কা অনেকখানি চলে গেল। জামাতুল্লাহকে কিছু খেতে দিয়ে তারপর তার জন্য বাইরের ঘরের কোণে বিছানা করে দিল। বাবুজি, এ বিছানা কেন? রাত্রে এখানে তোমায় রাখবো, মেটেবুরুজে যেতে হবে না। সাবধানের মার নেই। আর ওই খিদিরপুরের মাঠ থেকে মেটেবুরুজ পর্যন্ত জায়গাটা বড্ড নির্জন। যত রাজ্যের গুন্ডা বদমাইশদের আড্ডা। রাত্রে সে পথে গেলে বিপদ আছে। শোনো, তোমার যতই সাহস থাকুক, আজ রাত্রে যাওয়া হবে না। সুশীলের এ সতর্কতার জন্যে জামাতুল্লাহকে চিরদিন কৃতজ্ঞ থাকতে হয়েছিল। রাত্রে খাওয়া দাওয়ার পরে দুজনের কথা হলো। আমার মতলব তোমাকে বলবো বলেই তোমায় ডেকেছি। শোনো, আমার মনে হয়েছে যে আমরা যে করেই হোক চলো সেই বনের মধ্যে প্রাচীন নগরের সন্ধানে বেরোই। টাকা কড়ির সন্ধান আমি করছি না, পাই ভালো, আর সেটা পেলেও আমি একা নেব না। নটরাজনের স্ত্রীর শেষ দিনগুলো যাতে সুখে স্বাচ্ছন্দ্যে কাটে তার একটা ব্যবস্থা করব তা দিয়ে। তারপরে তুমি আছো, আমি আছি, আর ভগবানের আশীর্বাদে আমার ঘরে খাবার ভাবনা নেই। সে আমি আগেই জানি বাবু, আপনি রইস আদমি। মানুষ দেখেই আমি চিনতে পারি, নইলে আপনাকে এত বিশ্বাস করতাম না বাবু। বড় ঘরানা আপনার, আপনাদের নজর হবে বড়। তাছাড়া কি জানো জামাতুল্লাহ, এই বয়স হচ্ছে বিদেশ বেড়ানোর সময়। চিরকাল বাড়ি যদি বসে থাকবো তবে দুনিয়া দেখবো কবে? আচ্ছা জামাতুল্লাহ, তোমার সাহস আছে তো আমায় সেখানে নিয়ে যাওয়ার? এ বাবুজি সাহসের কথা নয়, জাহাজ চালানো বিদ্যের কথা, কৌশলের কথা। সিঙ্গাপুরে আমার এক দোস্ত আছে, তাকে খুঁজে বার করতে হবে। সে সুলুসিতে জাহাজ চালিয়েছে অনেক দিন। আপনার কাছে ছুপাবো না, বোম বেটের কাজ করতো সে।
এখন শাসন বহুত কড়া আছে বাবু। ওলন্দাজ সরকার আর আমাদের ইংরেজ সরকারের মানওয়ারি জাহাজ সব সময় ঘুরছে। বম্বেটে জাহাজ ধরতে পারলেই ধরে নিয়ে আসবে আর গুলি করবে। সেই জন্যই সে কাজ ছেড়ে দিয়ে দোকান করে বসে আছে সিঙ্গাপুরে। তাকে সঙ্গে নিতে হবে বাবু। তাহলে কিরকম ব্যবস্থা করবে যাবার? আপনি বাবু টাকা কত নিতে পারবেন বলুন তো? এই ধরো 100-5, তার বেশি কিন্তু 1 পয়সাও নয়। তাও নেবেন না বাবু, আপনি আমার দোস্ত। 200 নিয়ে চলুন বাবু, আমি পাথর বিক্রি করে ফেলি, সেই টাকায় চালাবো। না না না, ওই টাকা আমি তোমায় কিছুতেই নিতে দেব না জামাতুল্লাহ। নটরাজনের স্ত্রীকে বঞ্চিত করে সে পাথর নিয়ে আমাদের ফল ভালো হবে না। নটরাজন স্বর্গ থেকে দেখবে আর অভিশাপ দেবে। এই জন্যই তো বলি, রইস আদমির বুদ্ধি আর আমাদের বুদ্ধি। আপনি যা বলবেন বাবুজি তাই হবে। অনেক রাত হয়ে গিয়েছিল। জামাতুল্লার বিশ্রামের বন্দোবস্ত করে দিয়ে সুশীল নিজে শোবার জন্য চলে গেল বটে, কিন্তু সারা রাত তার চোখে ঘুম এলো না। একবার কি ক্ষণে সে বার হয়েছিল বাড়ি থেকে, আর দেখা হয়ে গেল জামাতুল্লাহ খালাসির সঙ্গে। সাগর পারের যাত্রী হয়ে যদি সেই অজানা দ্বীপে অরণ্যের মধ্যে প্রাচীন যুগের কীর্তি শুধু চোখের দেখা দেখে আসতে পারে, তবেই সে জীবন সার্থক বিবেচনা করবে। চম্পারাজ্যের মতো সেখানেও আরেক উপনিবেশ ছিল। নিশ্চয়ই মহাকালের আবর্তনে অরণ্য গ্রাস করেছে সে নগরী, তবুও ভারতের সন্তান সে। প্রাচীন যুগের সেই পুণ্যভূমির পবিত্র ধূলি স্পর্শ করে সে ধন্য হতে চায়। অর্থের জন্য সে যাচ্ছে না। পরদিন সকালে উঠে সুশীল জামাতুল্লাহকে জলখাবার দিয়ে তার সঙ্গে গল্প করতে বসেছে। এমন সময় কাগজওয়ালা খবরের কাগজ দিয়ে গেল। সুশীল কাগজ খুলে খবরগুলোর উপর সাধারণভাবে চোখ বোলাতে গিয়ে হঠাৎ উত্তেজিত হয়ে পড়ল। এই জামাতুল্লাহ, আরে তোমাদের মেটেবুরু যে খুন! কি বলছেন বাবু? জামাতুল্লাহ চা খেতে খেতে চমকে উঠল। কোথায় বাবু, কোথায়? এই দেখো কাগজে, 2 নম্বর মফিজুল সর্দার লেনের একটা কুঠুরিতে নূর মোহাম্মদ নামে একটা লোককে গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে। এই দেখো। সুশীল কাগজ থেকে মুখ তুলে দেখল জামাতুল্লাহ তালপাতার মতো কাঁপছে। কি কি নাম লোকটার বাবুজি? নূর মোহাম্মদ। জামাতুল্লাহ চা ফেলে উঠে এসে সুশীলের হাত ধরে বলল, আপনি আমার সবচেয়ে বড় দোস্ত বাবুজি। কাল এখানে রেখে আপনি আমার জান বাঁচিয়েছেন বাবুজি। নূর মোহাম্মদ আমার ঘরেই থাকে বাবুজি। এক বিছানাতে দুজনে শুই। আমি থাকলে আমাকেই মারতো বাবু। আমি ভেবে ভুল করে ওই বেচারিকে খুন করে গিয়েছে। কি বলছো? তুমি এক্ষুনি বাড়ি যাও। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে। 3য় পর্ব। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। সুশীল এবং গল্পের সূত্রধার সবুজ বর্ধন। গল্প পাঠে ও চীনা সারেংয়ের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়। সনত ও সুশীলের বাবার চরিত্রে দেবব্রত বন্দ্যোপাধ্যায়। জামাতুল্লাহ দেবরাজ ভট্টাচার্য। ইয়ার হোসেন ও নটরাজন তরুণাভ সাঁতরা। অবনী পার্থপ্রতিম ব্যানার্জি। প্রমথ গ্রামের লোকেদের একজন ও জুয়ার আড্ডাধারী দুর্বার শর্মা। সত্যনারায়ণ গাঙ্গুলি সুশীলের জ্যাঠামশাই ও দ্বীপের দেবতা অম্লান মজুমদার। সুশীলের আর্টিস্ট বন্ধু ও চীনা দোকানদার কৌশিক শীল। সুশীলের মামা শয়তান জয়দীপ সেন। ইয়ার হোসেনের অনুচর দুর্বার শর্মা ও জয়দীপ সেন। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। পোস্টার সৌরভ মিত্র। গল্পের অডিও রূপান্তর
গ্রামের লোক হরি ডক্টর বসুর চরিত্রে এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।